নমস্কার। ঠিক সময়ে আমরা সমস্যা সমাধান অনুষ্ঠান নিয়ে চলে আসি আপনাদের সামনে এবং আমাদের এই অনুষ্ঠানে জীবনকে নিয়ে আলোচনা করা হয়, জীবনের নানান দুঃখ সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এবং এই যে আমাদের জীবনের দুঃখ নানান সমস্যা নিয়ে কবি শক্তি চট্টোপাধ্যায়, যিনি জীবনমুখী লেখা লিখতেন, তিনি একবার বলেছিলেন যে তিনি তার কবিতায় বলেছিলেন, দুঃখ কি সহজে যায়, তাকে ধুতে নদী ভরা জল লাগে ও বাতাস লাগে সেই অঞ্চল শুকোতে। দুঃখ কি সহজে যায়, তাকে মুছতে দুফুর দুফুর রোদ্দুর লাগে, বালু কণা লাগে, ধুলো লাগে। সত্যি এই যে দুঃখ যখন আপনার জীবন থেকে চলে যায়, দেখবেন সে কিন্তু জীবনে একটা দাগ ফেলে যায়, মানে দুঃখের একটা রেশ আমাদের জীবনে থাকে। এবং এই দুঃখ আমাদের সমস্যা এগুলো কিন্তু জীবনকে আরও ওপরে নিয়ে যায়, মানে আরও উন্নততর জায়গায় পৌঁছে দেয়। কারণ দুঃখ সমস্যা কষ্ট যদি না থাকতো তাহলে কিন্তু আমরা ঈশ্বরকে ডাকতাম না। ঠাকুর মানে আমাদের প্রত্যেকের শ্রদ্ধেয় পরম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যে আমাদের জীবনের দুঃখ এবং সমস্যাগুলো আসে, সেটা আসে মানুষকে তাদের জীবন সম্বন্ধে জীবন বোধকে জাগিয়ে তুলতে, যেই জীবন বোধ থেকে আমরা ঈশ্বরকে স্মরণ করি, আমরা সেই মহাশক্তির শরণাপন্ন হই। তাই দুঃখ যখন আসবে, আপনার জীবনের যখন সমস্যা আসবে, তখন একেবারেই বিচলিত হয়ে যাবেন না, ভাববেন না যে আমার জীবনটা বোধহয় এখানেই শেষ হয়ে গেল। কারণ এই অনুষ্ঠান সমস্যার সমাধানে যিনি থাকেন, তিনি কিন্তু সেই আপনার সমস্যার সময় বা আপনার দুঃখের সময়ে আপনার একান্ত বন্ধু হয়ে ওঠেন। এবং এই যে কাজ, এই কাজটির সাথে তিনি আজকে বহু বছর ধরে যুক্ত আছেন, সমস্যায় জর্জরিত মানুষকে তাদের জীবনের দিশা দেখিয়ে দেওয়া। এবং এই মাধ্যমে আমরা আজকে আপনাদের মনোমন্দিরে স্থান করে নিয়েছি, এটা জানি। এবং সেই আলোচনা মানে যেখানে আপনাদের সমস্যা নিয়ে আমরা আলোচনা করব, জীবনের বিভিন্ন সমস্যা, যেমন আজকের দিনে দেখা যাচ্ছে সন্তান ধারণের ক্ষেত্রে বহু মেয়েরা রয়েছে, বহু নারী রয়েছে যারা কিন্তু সব দিক থেকে স্বাভাবিক, ডক্টররা বলছেন তারা সব দিক থেকে ঠিক আছেন, কিন্তু তবু সন্তান ধারণ করতে পারছেন না। এবং এরম অনেক দম্পতি এসেছেন তার কাছে, মানে আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর কাছে এসেছেন, তিনি তাদেরকে সমাধান দিয়েছেন, তিনি তাদেরকে সেই সন্তানের হাসি মুখ দেখিয়েছেন। এটাই তো জীবনের বড় একটা কৃতিত্ব, আত্মতৃপ্তি তার কাছে। আজকের অনুষ্ঠানেও তিনি আপনাদের জন্য উপস্থিত আছেন এবং আমরা শুনবো তার কথা। তার আগে তাকে আজকের অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বহু সময় আমরা অনেক কষ্টে থাকি, আমরা দুঃখে থাকি। আমাদের সেই কষ্ট দুঃখ যখন হয় তখন আমরা কি করি? ধরুন আপনার সাথী আপনাকে ছেড়ে চলে গেছে, আপনি খুব স্যাড অবস্থায় আছেন, তখন আপনার দুঃখ এতটাই, তখন আপনি কি করেন? দেখবেন দুঃখের গান শোনেন আপনারা দেখবেন কেউ কেউ আছে যখন খুব স্যাড অবস্থা থাকে ড্রিঙ্ক করে, যত কষ্ট তখন সেই কষ্টটাকে কিন্তু আপন করে নেয়। যখন একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসে এবং সেই ছেলেটি সেই মেয়েটিকে ছেড়ে চলে যায়, বা মেয়েটি ছেলেটিকে ছেড়ে চলে গেছে, বা দেখা গেল স্বামী স্ত্রী, স্বামী আছে কিন্তু তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে, বা স্ত্রীকে ছেড়ে স্বামী চলে গেছে, কোনো না কোনো কারণে। আজকালকার দিনে ইগো সমস্যাটা কিন্তু বড় সমস্যা। তুমি আমাকে এই কথা বলেছো, আমিও এই কথা বলেছি। তুমি তোমার রোজগার করে তুমি খাচ্ছ, তুমি অনেক টাকা রোজগার করছো, আমার কি? আমি তো কিছু রোজগার করছি না, আমার কি আছে? তোমার নামে বাড়ি আছে, আমার নামে কি আছে? তোমার নামে ধন সম্পত্তি আছে, আমার কি আছে? এই যে আমার করে করে কখনো ভেবে দেখেনি যে স্বামীটা তো আমার। স্বামী আমার মানে স্বামীর সুখ দুঃখ কষ্ট ব্যথা বেদনা সবই আমার। স্বামী যখন কষ্ট করে যদি কিছু নিয়ে আসে তখন সেটা তোমার জন্যই আনে, তোমার জন্যই কষ্ট করে। কিন্তু এই অবস্থায় কোনো না কোনো কারণে মেয়ে হোক বা ছেলে হোক, দুজনেরই যখন সমস্যা, যখন একটা চিরতরে যে এই সমস্যার সমাধান করা যায় না, তখন একে অপরকে ছেড়ে চলে যায় এবং সেই যাওয়ার সময় দুঃখকে আপন করে নেয়। ধরুন
আমার কেউ চলে গেছে আমাকে ছেড়ে, তখন আমি স্যাড সং শুনি, বা এখন মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, এখন সেখানে কি করি, স্ট্যাটাস দিই স্যাড, দুঃখের। কখনো ভেবে দেখেছেন দুঃখ যখন থাকে দুঃখকে আপন করতে নেই, দুঃখ যখন থাকে তখন সুখকে আপন করতে হয়। ভালো ভালো গান শুনতে হয়, ভালো কিছু গান শুনুন, ভালো কিছু যেখানে হাসি সেখানে আপনি যান, কমেডিয়ান যে শোগুলি হচ্ছে সেই শো শুনুন, এবং এরকম অনেক জিনিস আছে যেটা আপনাকে অনেকটা ঠিক রাখতে পারে। আজকে এই বিষয় নিয়ে, আজকে কষ্টকে কি করে আপনারা দূরে হাঁটিয়ে সুখকে আনবেন সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব, এবং 5টা টিপস আপনাদেরকে দেব, আপনাদের কষ্টের সময় সেই সুখগুলি নিয়ে আসবো, আপনার লাইফ সুন্দরভাবে কি করে সাজায়, আজকে সেই 5টা টিপস আমি আলোচনা করব আপনাদের সাথে। শুনতে থাকুন। তার আগে কে আছে আমাদের সাথে তার সাথে একটু কথা বলে নিই। কে আছে আমাদের সাথে? বলুন কে আছেন সাথে। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার। নমস্কার দাদা, আপনাকে আমি নবনীতা সেন বলছিলাম বহরমপুর থেকে। আচ্ছা, বলুন বলুন বলুন। নমস্কার, বলুন। আমি তো নিজের ব্যাপারেই বলার ছিল আর কি। বয়সটা বলুন, বয়সটা বলুন। আমার বয়স 34 প্লাস। 34 প্লাস বয়স। আচ্ছা, একটা গাছের নাম বলুন, আপনি যে কোনো একটি গাছের নাম বলুন। আম গাছ। আচ্ছা, যে কোনো একটি ফুল গাছের নাম বলুন। জবা ফুল গাছ। যে কোনো একটা পাখির নাম বলুন। টিয়া পাখি। টিয়া পাখি। আচ্ছা, আপনার আপনি বিবাহিত, তাই তো? বিবাহিত, এবং আপনার সব কিছুই আছে, অর্থের সমস্যা আপনার নেই, ধন সম্পত্তি প্রচুর রয়েছে, প্রচুর আছে, এবং অর্থের সুখ আপনার প্রচুর, অর্থের সুখ আপনি চান না। আপনার কোথাও একটা স্বামী স্ত্রীর মধ্যেও ভালো সম্পর্ক, কিন্তু কোথাও একটা অতৃপ্তি রয়ে গেছে, সেটা হয়তো মানে বলবো কি আমি, কোনো সন্তানের জায়গা থেকে আপনার একটু সমস্যা দিচ্ছে, সন্তানের জায়গা আপনার একটু সমস্যা রয়েছে, সন্তান মনে হয় আপনার নেই, তাই তো? ভুল বললাম না তো? ঠিক বলেছি। মানে এটাই আপনার সব থেকে বড় কষ্ট কি? মানে আপনি মানে একাধিক চেষ্টা করেছেন, মানে একাধিক ওয়ে, মানে বিভিন্ন পথে আপনি চেষ্টা করেছেন, কিন্তু সন্তান কোনোভাবে আসেনি। ডক্টর বলেছে সন্তান আসবে, তাই তো? একদম একদম। এবং যদি ডক্টর বলে থাকে সন্তান আসবে, তো আসবেই, আসতে আপনাকে হবে। আমি আপনাকে 2 থেকে 3টি কথা বলবো, ইয়েস অর নো বলবেন, ইয়েস অর নো। আপনার যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকে আপনি চেষ্টা করেননি, আপনি অনেক দিন পরে সন্তানের জন্য চেষ্টা করেছেন, বিয়ের কয়েক বছর পরে সন্তানের জন্য চেষ্টা করেছেন, ইয়েস অর নো? একদম ঠিক বলেছেন। এবং আপনি এখন সন্তান নিতে চাইছেন, কিন্তু সন্তান আসছে না, এবং তার জন্য আপনার হাজবেন্ড আর আপনি দুজনের মধ্যে ভীষণ একটা অশান্তি, ঝামেলা সৃষ্টি, এবং সব সময়ের জন্য মনে হয় যে একে অপরকে ছেড়ে চলে যাওয়ার, মানে ডিভোর্স দেওয়ার, এরকম একটা টেন্ডেন্সি দুজনেরই রয়েছে। ফ্যামিলির মধ্যেও এরকম একটা কিছু একটা হচ্ছে, হয়তো ছেলেকে আর একটা বিয়ে দেবে, বা তুমি চাইছো না সেখানে থাকতে, তাই কি? এখন তুমি চাইছো যে একটা সন্তান হলে আমাদের সব সমস্যার সমাধান হয়, তাই তো? তো সেখানে কি আমি কিছু হেল্প করতে পারি? তোমার কি দৃঢ় বিশ্বাস যে আমি যদি কিছু করি সেখান থেকে তোমার সন্তান তোমার গর্ভে আসবে, সন্তান তুমি ফিরে পাবে, এরকম কি কোনো বিশ্বাস? ডক্টর ভগবানের মতো, ডক্টর যেখানে বলছে আসবে, এবং সেখান থেকেও তোমার কোথাও একটা কনফিডেন্স লেভেল কম যে না, জয়দেব শাস্ত্রী যখন বলছে তখন আসবে, কিন্তু ওনার কাছ থেকে আমি যা চাইছি সেটা যদি পেয়ে যাই তাহলে আমার সন্তান আমি পাবো, তাই তো? তোমাকে 4টে জিনিস করতে বলবো, পারবে? ইয়েস অর নো? সকাল 6টার সময় পারবে, উঠতে পারবে ঘুম থেকে?
আমি উঠে যাই 5:30টায় উঠি। 5:30টায় ওঠো, 1 নম্বর, ঠিক আছে। আর একটা যেটা বলবো, সেকেন্ড যেটা বলবো সেটা হলো যেই যে জিনিসগুলি খেতে বারণ করব সেগুলি পারবে? হ্যাঁ, অবশ্যই পারবো। পারবে তো? হ্যাঁ। একদম 3টি মাস আমি যে জিনিসগুলি তোমাকে বলবো, যে পথ দেখাবো, সেই পথে তুমি আমাকে 3টি মাস টাইম দেবে। 3 মাস, 3 মাসের মধ্যে মাছ মাংস খেতে পারবে না? পারবে? হ্যাঁ, পারবো। একদম ডায়েট নয়, একদম এমন একটা ডায়েট চার্ট দেবো তোমাকে, মানে এমন ভাবে তোমাকে বলবো, হ্যাঁ, সেটা একটা টাইপ অফ ভেগান পদ্ধতিতে। পারবে তো? হ্যাঁ। মানে যেখানে মানে অ্যানিমেল প্রোটিন কিছু পারবে না খেতে, মানে যেটা আমরা পশুদের কাছ থেকে পাই বা অ্যানিমেলের কাছ থেকে পাই, যেমন গরুর দুধ জাতীয় বা মিট জাতীয়, মিট, তারপরে ডিমও পারবে না খেতে। মাংস, মাছ কিছু পারবে না। পারবে তো? হ্যাঁ, পারবো। এবার আমার দায়িত্ব, এবার আমি যা করার, মায়ের কাছে কাঁদার বা মাকে বলার বা তোমাকে পথ দেখানোর আমি চেষ্টা করব। তোমার গর্ভে সন্তান, এবং আমি কে, আমার ওই 51 কালীবাড়ি মা, মায়ের কাছে গিয়ে কাঁদতে হবে তোমাকে। আর আমি তোমাকে যা যা বলবো সেগুলো একটু মেনে চলবে। সন্তান আসবে না মানে, সব যখন ঠিক, সন্তানও আসবে। ঈশ্বর দিতে বাধ্য, ঠাকুর দেবে তোমাকে, কেন বঞ্চিত করবে? তুমি তারই মেয়ে, তুমি ঠাকুরের মেয়ে। এবং সেই মেয়ে কেঁদে কেঁদে বলবে মায়ের কাছে, মা আমার এই সন্তান হলে আমার সংসার ঠিক থাকবে। তুমি দেবে না মানে তুমি জোর করে তুমি মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে আসবে। আর তোমাকে আজকে থেকে একটা টোটকা বলে দিচ্ছি, একটা লেবু নেবে, পাতি লেবু নেবে। কি নেবে? পাতি লেবু নেবে। পাতি লেবুর গায়ে লিখবে, কি লিখবে? 51 কালিকায়। কি লিখবে? 51 কালিকায়, হ্যাঁ, 51 কালিকায় নমঃ ফট স্বাহা। 51 কালিকায় নমঃ ফট স্বাহা। ওই লেবুটাকে তোমার গায়ে এরকম করে ঘোরাবে, তোমার মাথার উপর দিয়ে ঘোরাবে, ক্লক অ্যান্টি ক্লক, হ্যাঁ, ঘুরিয়ে একদম সমানভাবে, রাইট, আবার এরকম করে ঘোরাবে, দুভাবে। ঘোরানোর পরে ডান পায়ের তলা থেকে বা হাত দিয়ে লেবুটি নিয়ে আগুনে পুড়িয়ে জলে ফেলে দেবে। এই কাজটি করবে, একদম 7 দিন করবে। 7 দিন করার পরে কি রেজাল্ট পাচ্ছ আমাকে জানাবে। আমার চেম্বার যদি মনে হয় যে আমার কাছে আসবে সন্তানের জন্য না, তোমার নিজের জন্য, সন্তানের জন্য এবং নিজের ভালো থাকার জন্য, পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য, তাহলে তোমার যাবতীয় যা কিছু করার আমি সবকিছু করে দেবো। ঠিক আছে? অবশ্যই আসবে। আচ্ছা, একটা কথা মাঝখানে, বলো। এটা করার কি কোনো নির্দিষ্ট টাইম আছে লেবু দিয়ে? একদম একদম একদম, এটা করার নির্দিষ্ট টাইম। খুব ভালো কথা, মানে তুমি খুব পজিটিভ মেয়ে, মানে খুব ভালো, মানে তোমার এই যে থিঙ্কিংটা, তোমার মা যাকে নিয়ে সর্বদা আমি থাকি, সেই মার তোমাকে বঞ্চিত করবে না, তুমি সন্তান পাবেই। তুমি, আমি এক মায়ের ভক্ত বলতে পারো বা মায়ের ছেলে বলতে পারো, তোমাকে বলছে, এক মাকে বলছে তুমি সন্তান পাবেই। এবং তোমাকে একটা কথা বলি, এই টাইমটা হলো ঠিক সূর্য অস্ত যাওয়ার ঠিক সময়, একদম ক্ষণে, শুভক্ষণ, যখন সূর্য অস্ত যাচ্ছে কিন্তু আলো আছে, সূর্য কিন্তু অস্ত্রটা চলে গেছে, একদম অন্ধকার হয়নি, আলো আছে কিন্তু সূর্য নেই, আকাশে সূর্য নেই কিন্তু আলো আছে, অন্ধকারও নেই। ঠিক এই মুহূর্তে, এই সময়, সন্ধ্যের ঠিক আগের মুহূর্তে এই কাজটি করবে। এটা টানা 7 দিন করবে। যদি আজকে শনিবার থেকে শুরু করো, ঠিক সামনের শনিবারে শেষ করবে, এরকম টাইমে করবে। করার পরে নিজেই দেখতে পারবে কিছুটা ফল পাচ্ছ। তারপরে তো যদি মনে হয় ভালো, যদি লাগে তাহলে আসবে, না হলে পাশের কাউকে দেখিয়ে নেবে। ঠিক আছে? ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং আমি মানে যা শুনলাম, আপনার মনের মধ্যে এই যে দৃঢ়তা, পজিটিভিটি, এই পজিটিভিটি কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এবং 51 কালীবাড়ি মন্দিরে
এমন অনেক দম্পতিকে মানে দম্পতির ইন্টারভিউ আমি নিয়েছি, যেখানে আমরা দেখেছি সেই দম্পতি আজ 10 বছর পরেও তারা সন্তানের মানে বিবাহের 10 বছর পরেও তারা সন্তানের হাসি মুখ দেখতে পেরেছে। ভগবান তো নই, হ্যাঁ হ্যাঁ, কিন্তু চেষ্টা করি। ভগবান নই, ভগবান বা ঈশ্বর তো নই আমি যে আমি বলবো সব করে দেবো, কিন্তু চেষ্টা করি আমি যে তোমার ফল পাওয়ার যোগ্য তুমি, ফল তুমি পাবে। ডক্টর যদি বলে থাকে যে মা তোর সন্তান হবে, তখন তোমার সন্তান হবে। কিছু বাধা থাকে, গ্রহগত কিছু দোষ থাকে এবং কিছু প্রক্রিয়া থাকে যেগুলি তোমার নেগেটিভ ভাইব্রেশন, তোমার বাধা। আজকে একটা জিনিস মাথায় রাখবে, আমাদের সর্বক্ষণ সর্বসময় চিন্তা থাকে সমস্যার সমাধান করা এবং সেই সমাধান করা, এবং যেখান থেকে গ্রহগত বাধার জন্য অনেক হওয়া কাজটা হয় না। অনেকে চাকরি পাবে একদম ঠিক হয়ে গেছে, প্যানেলের নাম উঠে গেছে, চাকরি পায়নি, হয়তো তার বন্ধুটাই ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। তো এরকম একটা কথা থাকে। তো সেই জায়গা থেকে যেটা হওয়ার নয় সেটা তো হবে না, আমি কে? কিন্তু যেটা হওয়ার কথা কিন্তু হচ্ছে না বাধার জন্য, সেই বাধা খণ্ডন করার জন্য তোমাকে আসতেই হবে 51 কালীবাড়ি। এবং যতটুকু করার মন দিয়ে করব এবং শুনে চলতে হবে। ক্রিয়া, কিছু কিছু গুপ্ত ক্রিয়া থাকে, সেই ক্রিয়া যদি সঠিক উপায় সঠিক প্রক্রিয়ায় করা যায়, সাফল্য তুমি পাবে। যাই হোক, আমরা যেই টপিকে ছিলাম আর কি, টপিকসটা নিয়ে আলোচনা করেছিলাম কি, যে স্যাড অবস্থায় 1 নম্বর কাজ কি করবে, যখন খুব স্যাড অবস্থায় থাকবে তখন স্যাড সং শুনবে না, তখন ভালো কোনো গান শুনবে এবং পজিটিভ ভাইব্রেশন নেওয়ার চেষ্টা করবে। ভালো কিছু বা হাসির জায়গায় চলে যাবে, বন্ধুদের নিয়ে ঘুরতে চলে যাবে, বা কিছু ভালো মন্দ কিছু খাবার খাবে, বা ঈশ্বরের নাম করবে। একমাত্র ঈশ্বর, ঠাকুর, ভগবান, একমাত্র ঈশ্বর রয়েছে যে সর্বদাই পজিটিভ ভাইব্রেশন দিয়ে থাকে। আজকে চিন্তা করো, কষ্ট কার না হয়, কষ্ট এমন কেউ নেই। আজকে কৃষ্ণ কিন্তু সুখ পায়নি, যে স্বয়ং ভগবান, যে সর্বদাই, সেও কিন্তু প্রেম। আজকে রাধা কৃষ্ণর স্ত্রী থাকা সত্ত্বেও কিন্তু সে কিন্তু প্রেম। কাকে বলা হয়েছে? প্রেম ভালোবাসা একটা আলাদা জিনিস। আজকে রাধা, আজকে আমরা বলি না রাধে রাধে, এই কথাটা বলার অর্থ কি জানো? সমস্ত পাপ ধুয়ে যাবে। সত্যিকারের প্রেম, সত্যিকারের ভালোবাসা জানতে হবে। আজকে একজন বান্ধবী হলো, সেই বান্ধবীর সাথে সম্পর্ক হলো, মানে রিলেশন হলো, এটা যে প্রেম তা নয়। প্রেম কথার অর্থ জানতে হলে আগে গীতা পড়তে হবে। প্রেম কথার অর্থ জানতে হলে গীতা একদম সম্পূর্ণভাবে বুঝতে হবে, গীতার শ্লোকের মানে বুঝতে হবে। গীতা পড়লে হবে না, যে শ্লোক লেখা থাকে সেই শ্লোক। অনেক সময় আমরা একটা কথা বলি, শিবপুরাণে একটা জায়গায় রয়েছে, লেখা আছে, কি লেখা আছে? শিব বলেছে যে তোমাদের যত বদ অভ্যাস বাজে কিছু আছে সেগুলি আমাকে দিয়ে দাও এবং তোমরা ভালো থাকো। বদ অভ্যাস, বাজে অভ্যাস মানে কি? দেখবে তোমরা অনেক সময় মদ খাচ্ছ, গাঁজা খাচ্ছ, বাজে মানে নেশা জাতীয় জিনিস খাচ্ছ, ভাং খাচ্ছ, সেই জিনিসগুলি দিয়ে দাও, খারাপ অভ্যাসগুলি। কিন্তু না, সেটাকে ভুল ভেবে, সেটাকে অন্য প্রক্রিয়ায় তারা নিয়ে তারা বলছে যে শিবের পুজোতে ওটা লাগে, ওটা আমরাও খেয়ে নেব শিবের প্রসাদ হিসাবে। দেখো, এখন শিব ভক্ত অনেকে রয়েছে যারা দেখবে শিব মন্দির বা এরকম কোনো মন্দিরের বা তারাপীঠে বলো বা এরকম, আমি তারাপীঠে তো প্রত্যেক মাসে যাই, এবং কিছু জায়গায় রয়েছে কিছু ভণ্ড সাধু রয়েছে যারা বসে থাকে একটা কলকে নিয়ে, এবং কলকে তারা সব সময় নেশা করে যাচ্ছে। তারা না শিব ভক্ত, বড় শিব ভক্ত। শিব বলে গেছে যে মানে তারা নেশা, যত নেশা করবে তারা শিবকে দেখা পাবে। তো আমি একদিন তাদের সাথে কথা বললাম, আচ্ছা বাবা তুমি বলো তো, যে তুমি যে নেশা করছো, এই নেশা করছে কে বলেছে? হলো শিব ভক্ত, আমরা শিব পুজো করি, আমরা বাবার ভোলে বাবা, আমরা বাবার ভক্ত, তার জন্য আমরা বাবার প্রসাদ খাই, এটা বাবার প্রসাদ। আমি বললাম ও, আমি জানতাম না, তো ঠিক আছে, ভালো থাকো। এবার আমি ওখানে জ্ঞান দিতে পারি না, মহাজ্ঞানী ওনরা। তো সেই জায়গা থেকে কিছু কিছু
যারা এরকম এই সমস্ত কিছু মানুষের জন্য সমস্যা। সঠিক শাস্ত্র পড়লে সঠিক জ্ঞান পাওয়া যায়। সঠিক জ্ঞান সব জায়গায় আছে, সেই জ্ঞানটা তোমাকে বুঝতে হবে। আমরা FREE ফ্রি মানে আমরা জানি মুক্ত, কিন্তু আপনি জিজ্ঞাসা করবেন তো, আপনি নিজে কাউকে জিজ্ঞাসা করবেন তো যে ফ্রি কথার মানে কজন জানে? সবাই জানে ফ্রি মানে একটার সাথে একটা বিনামূল্যে দেওয়া হয়, এটা মানে ফ্রি। কিন্তু আসল ফ্রি কথার অর্থ হলো যে ডিকশনারি সার্চ করলে দেখবেন FREE ফ্রি মানে মুক্ত। তার মানে কি আমরা এই মুক্ত কিন্তু জানি না। আমরা জানি কি ফ্রি মানে একটার সাথে একটা ফ্রি মানে বিনামূল্যে, মানে যেটার কোনো অর্থ লাগে না, এটাই আমরা জানি। কিন্তু কোথাও লেখা আছে কি ডিকশনারিতে যে ফ্রি মানে বিনামূল্যে? দেখান আমাকে। এটা চলতি কথা, চলতি ভাষা। তো এরকম জিনিস আগে জানতে হবে যে মানেটা কি, কোন জিনিসের মানেটা, মানে বুঝতে পারলে সমস্যার সমাধান হবে। কে আছে আমাদের সাথে? বলুন। নমস্কার। 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 নমস্কার, বলুন। নমস্কার, আমি স্যার দুর্গাপুর থেকে বলছিলাম। আচ্ছা বলুন। বলুন। সন্দীপ রায়। হ্যাঁ বলুন। আচ্ছা আগে বলুন, অনুষ্ঠান কতদিন ফলো করছেন? হ্যাঁ বলুন। অনুষ্ঠান কতদিন ফলো করছেন, কেমন লাগে? 5-6 বছর ধরে ফলো করি দাদার, মানে সোশ্যাল মিডিয়া বা ওই মানে যেগুলো সাইট গুলো আছে সেখানেও আমি দেখি, আর টিভিতে তো সময় পেলেই দেখি। খুবই ভালো লাগে। আচ্ছা, এখান থেকে কোনো পজিটিভিটি কিছু ভালো দিক পেয়েছেন? টোটকা তো করি, মানে কোনো সময় কোনো কিছু মানে টুকটাক যদি এদিক ওদিক যখন কিছু হয় তাহলে টোটকা কাজ করে অন্তত ফলটা পাই, মানে সেই সময়ের জন্য অন্তত হয়। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগে। আর একটা কথা আমি মানে জিজ্ঞাসা করবো, এই যে দাদার কথাগুলো দাদা করে আপনি বলছেন, তো ওনার কথাগুলো শুনলে মনে হয় না যে আপনি খুব এনার্জাইজড হয়ে গেলেন? মানে ধরুন আমাদের দাদা যেভাবে বলছে, আমি যে কোনো কিছু বলবো যে দাদাকে ডিস্টার্ব করে সেটুকুনি আমি সত্যটা বের করতে পারছি না। ঠিক, অনেকেই আছেন যারা মানে কথা বলে জেনেছি অফিস থেকে ফিরে এসে এই প্রোগ্রাম দেখেন একটা নির্দিষ্ট টিভি চ্যানেলে, এবং দেখে তারা এনার্জাইজড হয়ে যান, এবং তারাই আমাদেরকে বলেছেন যে প্রচন্ডভাবে এনার্জাইজড হই এই প্রোগ্রাম দেখে। আমার অনেক সময় একটা কথা বলি জানো তো, মানে একটা ছোট্ট একটা মানে গল্প বলি। বস তার কর্মচারী বসকে বলেছে যে আমার চাকরি যাক, কিন্তু আমার এই টাইমে কিন্তু এই প্রোগ্রাম আমাকে দেখতেই হবে। আচ্ছা তো আচ্ছা, এখন ওই মানে নাইট শিফটে কাজ করেন। শোনো না, একটা কথা শোনো। এখন ওই বস বলছে কি এমন প্রোগ্রাম, কি তুমি দেখার জন্য এরকম, কি আমি একদিন দেখবো, বলবে তো কি হয়। তা উনি ওনাকে ডিটেলস বললো, তো উনি একদিন দেখলো প্রোগ্রামটি, দেখার পরে উনি বললো তুই আগে কেন বলিসনি আমাকে? মানে ওর সাথে একটা খুব ভালো সম্পর্ক, তো বলে কি আগে কেন বলিসনি, আমিও দেখবো ওই টাইম থেকে, আমিও ওই সময়টা কাজ করব না। এখন এটা করতে করতে দুজনই প্রোগ্রাম দেখছে আমার নাই করে 2 বছর পরে দুজনই আমার কাছে এসছে, এবং আসার পরে ওনরা আমার মানে সংস্থার সাথে, মানে আমার ওই 51 কালীবাড়ির সাথে এতভাবে যুক্ত, নাই করে ওদের ওই কোম্পানির মানে যত এমপ্লয়ি আছে সবাই আমার কাছে আসে এবং দেখায়, এবং আমাদের ওই 51 কালীবাড়ির সাথে মানে এমনভাবে যুক্ত। এটা সম্পর্ক, জানো তো, আমার ভালো লেগেছে। আমি গর্ব করে বলবো তোমাকে যে তুমি এটা দেখো বা এটা তুমি করো। এবার কেউ আছে, আমাদের অনেকেই আছে যে আমরা বলতে চাই না। আচ্ছা বলবো, কি ভাববে না ভাববে, আমার ভালো লাগে, আমার ভালো লাগলে তার কি ভালো লাগবে, কিন্তু এটা নয়। সমস্যা প্রত্যেকেরই থাকে, প্রত্যেকেই চায় একটা ভালো জায়গায় যাওয়ার জন্য। কেউ লজ্জায় বলতে পারে না, কেউ জানে না, কেউ ভালো জায়গায় খোঁজে, অনেকে পায় না। যদি তোমাদের আমাকে ভালো লাগে, যদি মনে হয় যে তোমরা আমার কাছ থেকে কিছু পেয়েছো, যদি মনে হয় তোমরা আমার কাছে এসে কিছুটা উপকার পেয়েছো, বা আমার ওই 51 কালীবাড়িতে গিয়ে তোমাদের সাফল্য লাভ হয়েছে, তাহলে তোমরা নিজেরা গিয়ে বলবে দেখো আমার কাছে আসতে না, শুধু একবার বলবে জয়দেব শাস্ত্রীর কাছে যাবে না, শুধু 51 কালীবাড়ি মায়ের কাছে গিয়ে প্রণাম করে বলে আসবে, মা আমার এই কষ্ট দুঃখ নিয়ে নাও, আমাকে একটু সুখ দাও। দেখো তো দেয় কিনা। মা কাউকে খালি হাতে ফেরায় না, তোমাকে আমি একটা কথা বলি, তুমি জানতে চাইছো কার সম্বন্ধে আমি বলবো? ছেলের সম্বন্ধে। তুমি বলে ফেললে আমি বলতাম, তোমার ছেলের সম্বন্ধে তুমি জানতে চাইছো, এবং তোমার ছেলের সম্বন্ধে তুমি জানতে চাইছো, এবং তোমার ছেলের সম্বন্ধে তো আমি কিছু তো জানি না। দেখো আমি তোমাকে কি বলি, বলোনি। দেখো আমি
না আমি বলতে পারি কিনা তুমি শুধু দেখো, তোমার ছেলের জব সম্বন্ধে তুমি জানতে চাইছো, তাই তো? ইয়েস স্যার, ইয়েস। এবং সেই জবটা ছোটখাটো জব না, হাইলি জব, এবং একদম, এবং তোমার সন্তান এমন একটা জব যেটা করছে সেটা সাধারণ মানুষের পক্ষে একটা অসম্ভব ব্যাপার, যেটা হাইলি কোয়ালিফাইড, এবং যদি না হয় এবং ও অনেক কষ্ট করে সেটা কিন্তু উত্তীর্ণ হয়েও এখন সেই জায়গায় সে সাফল্য লাভ করতে পারছে না, সেই জব পাচ্ছে না সে, তাই তো? এবং সে বিদেশ, এবং বিদেশ থেকেও পড়াশোনা করে এসছে, বিদেশ থেকে পড়াশোনা, তাই তো নাকি? না ঠিক না ভুল বলছি? তুমি বলো তো, তুমি বলো ঠিক না ভুল, তুমি বলো কি ব্যাপার, ব্যাপারটা কি বলো তো আমাকে, কি জব ছিল এটা? হ্যাঁ বলো। আমি পাইলট নিয়ে পড়াশোনা করেছি ওকে স্যার, মানে বাইরে প্রায় 80-90 লাখ টাকার মতো খরচা করেছি। বাহ, হ্যাঁ কারণ হয়ে গেছে, পাস করে করিয়ে নিয়ে এসেছি। তো এখানে মানে ইয়ে জমার জন্য 25 লাখ টাকা আমি ইয়ে করেছি, কিন্তু চাকরিটা আমার অন্তত হচ্ছে না স্যার। তো এখানে যে কমার্শিয়াল যেটা হয়, ট্রেনিংটা হয়, দিয়েছো? 25 লাখ টাকা মতো আমি 24.5 লাখ টাকা আমি খরচা করেছি। আচ্ছা আচ্ছা, মানে বাইরে থেকে 1 কোটি টাকা দিয়ে পড়াশোনা করিয়ে এনে এখানে 85 লাখ টাকা গেছে স্যার। 85 লাখ টাকা, এবং এখানে কমার্শিয়াল ট্রেনিং দিয়েছো হ্যাঁ। ছেলেকে, দেওয়া করানোর পরে এখন সে সবকিছু পাস করে বসে আছে, কিন্তু বসে আছে স্যার, মানে জবটা মানে রিক্রুটমেন্টটা হচ্ছে না, পাইলটের রিক্রুটমেন্টটা হচ্ছে না, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি, তুমি তোমার এখন কথা বলে আপনি আমার কথা বললেন কি করে? দেখো পজিটিভ, সবাইকে একই কথা বলি যে আমাকে যাচাই করো, আমাকে যাচাই করো, সমস্যা আমাকে বলবে না, আমাকে সমস্যার কথা বলবে না, সমস্যার কথা আমি বলবো তোমাকে। তোমার কি সমস্যা সেটা আমি যদি না বলতে পারি তাহলে আমি কিসের অ্যাস্ট্রোলজার হলাম? ওই জ্যোতিষী ওই ক্যালকুলেশন বিচার হেই ধেই করে 1 ঘন্টা ধরে বিচার করে আলটিমেটলি এই গ্রহ এই খারাপ, এই ঘরে আছে, এই নবমে মঙ্গল রয়েছে, অষ্টমে মঙ্গল, সপ্তমে মঙ্গল, দ্বাদশে মঙ্গল, লগ্নে মঙ্গল, এই শনির 7.5, এই মাঙ্গলিক, এই সব নিয়ে গোজামিল করতে জয়দেব শাস্ত্রী চায় না, সময় নষ্ট। আমি তোমার কথা শুনবো না, তোমার শুধু বলবো যে এই সমস্যা এই, এর জন্য এই প্রতিকার, এটা করতে হবে, করতে পারলে ভালো থাকবে, না করতে পারলে ভালো থাকবে না, একদম সিম্পল কথা। তোমার ছেলে পাইলট হবে আমি বলে দিলাম, আমি তো ভগবান নই, ঠাকুর নই, ঠাকুরের একদম সাধক বলতে পারো। আমি জয়দেব শাস্ত্রী শ্রীঠাকুর রামকৃষ্ণর পরম ভক্ত আমি, এবং আমি তোমার ছেলে পাইলট হবে তার জন্য 3টি কাজ করতে হবে, সেই 3টি কাজ বলে দেবো আমি তোমাকে, যোগাযোগ করো, কন্টাক্ট করো, ঠিক আছে? আমি আছি। ঠিক, ভালো থাকবেন। এবং দেখুন এইভাবে যখন একজন বন্ধুকে আমরা সাথে পাই, যিনি জীবনের এই সমস্ত একান্ত মুহূর্তগুলোতে যখন আমাদের ভীষণ নিরাশা হতাশা, যেমন সন্তানকে অনেক পয়সা দিয়ে বা অনেক কিছু দিয়ে, আপনার সর্বস্ব দিয়ে পড়িয়েছেন, সন্তান একটি চাকরি পাচ্ছে না, সত্যিই বাবা মায়ের কিন্তু সেই সময় ভীষণ বলতে কষ্ট হয়। কখন জানো তো, এই বাবাটা হয়তো অনেক টাকা খরচা করে তার সারা জীবনের পুঁজিটা লাগিয়ে দিয়েছে তার ছেলের স্বপ্ন সফল করার জন্য, বা নিজের স্বপ্ন। অনেক সময় এই টাইপের বাবা মারা জানো তো কি করে, তাদের নিজেদের অনেক ইচ্ছা থাকে, জানিস তো আমি পাইলট হবো, কিন্তু আমার বাবার টাকা ছিল না, আমার সন্তানকে আমি পাইলট করাবোই, আমার না অনেক ইচ্ছে ছিল, আমার MBBS পড়ে ডক্টর হবো, কিন্তু আমি পারিনি, কারণ আমার অর্থ ছিল না, আমার সম্পত্তি ছিল না, আমার সেই সময় সেই সুযোগ ছিল না, কিন্তু আমার সন্তানকে আমি করাবোই। তখন তারা সর্বস্ব বিক্রি বাটা করে কিন্তু তারা এই চেষ্টায় লেগে যায়। এন্ড অফ দ্য মোমেন্ট যখন এই জিনিসটা পারে না, তখন তাদের মধ্যে যে কষ্ট, অনেক সময় অনেক কাছে সুইসাইড করে নিয়েছে। কিন্তু সেই জায়গা থেকে আমি বললাম, জয়দেব শাস্ত্রী বলল 1% যদি চান্স থাকে 100% তার ভাগ্য পাল্টাবেই। আমি ভগবান নই, কিন্তু কিছু প্রক্রিয়া জানি, কিছু পদ্ধতি জানি, সমস্যার সমাধানটা কি করে করতে হয় সেটা আমি বলে দেবো। এবং আমি আছি, সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। যারা এই প্রোগ্রামটি আবার দেখবে তারা ইউটিউব চ্যানেল 51 কালীবাড়ি বা অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী সার্চ করে দেখতে পারো। ভালো থাকো, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।